নভেন্দু বিশ্বাসের লেখা গল্প স্ত্রী কাহিনী। বহু বছর পর কলম হাতে নিয়ে লিখতে বসেছি। লেখার মতন কত কিছুই তো রয়েছে। ছোটবেলা সেই দক্ষিণ পাড়ার হাট, পদ্মদিঘির পাড়, নাম না জানা ফুলের সুবাস, একদল বালিকার মেঠো পথ ধরে ছুটে মেলায় যাওয়ার গল্প। কিন্তু সেসব না হয় হবে অন্য আর একদিন। আজ বরং সেই দিনগুলোর কথা লিখি, যেগুলো আমার মনের মধ্যে এখনো তীরের মতন বিঁধে রয়েছে। বউ ভাতের ঠিক পরের দিন ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে আমাদের। জীবনে যা কিছু এক্সপেক্ট করব তাই যে পাবো সেটা তো হয় না। সেদিন রাতেও তা হয়নি। পুরুষ মানুষভাবে শক্তি প্রদর্শন করলেই বোধ করি তার কাজ শেষ। নারী মনের দরজা সে খুলে ফেলেছে। গুপ্তধনের সন্ধান সে পেয়ে গেছে, কিন্তু গুপ্তধনের চাবিটা যে অন্য কোথাও গোপনে লুকোনো রয়েছে সেটা তারা বোঝে না, নাকি বোঝার চেষ্টা অবধি করে না। একটা মেয়ে তার ছোটবেলা, কৈশোর, যৌবনের অর্ধেকটা ফেলে চলে আসে নতুন এক জায়গায়। সেই জায়গায় তাকে পাকাপোক্ত একটা ঘর তৈরি করে দেওয়া কি পুরুষের কাজ নয়? সে নারী তো নদীর পাড়ের মতন ভেঙেছে, মিশে গেছে জলে। কুমুর হয়ে তাকে নতুন করে নির্মাণ করা কি পুরুষের কাজ নয়? হয়তো আমি একটু বেশি চেয়েছিলাম। বরাবরই আমার এক্সপেকটেশন বেশি। আমার মা হয়তো সেভাবেই তৈরি করেছেন আমায়। জন্মাবধি নিজের অধিকার আমি বুঝে নিতে শিখেছি। প্রতিবাদ করেছি কোনো অন্যায় দেখলে। আমার পিতৃদেব মার্চেন্ট নেভিতে বছরের বেশিরভাগ সময় কাটানোই, তার সান্নিধ্য আমি পাইনি। সে তুলনায় আমার মা আমাদের অনেক কাছের। আমার ছোট ভাই বেহাগকে মা কোনোদিন আমার তুলনায় বেশি স্নেহ করেননি। হয়তো শিক্ষা, সাহিত্য, মায়ের জীবনবোধের সাথে এতটা মিলেমিশে ছিল যে তিনি বুঝতে পেরেছিলেন নারী পুরুষের মন ভিন্ন হলেও তাদের অধিকার সমান। মা আমায় বলতেন বড় হতে, জীবনে নিজের পায়ে দাঁড়াতে, তারপর বিয়ের কথা ভাবতে। সেই মতোই আমি স্কুলে চাকরি পেয়েছি, তবে বিয়ের কথা ভেবেছি। পড়াশোনার প্রতি মনোযোগের কারণে সারা জীবন একটু একা থাকাই পছন্দ করেছি। পুরুষ সঙ্গ বা তার প্রতি টান কোনোদিনই বিশেষভাবে অনুভব করিনি। তবে এটা কোনোদিন ভাবিনি পুরুষ ভিন গ্রহের প্রাণী। তাদের চারটে চোখ, নখযুক্ত থাবা রয়েছে। আমার ভাই বেহাগ আমাকে সেই বিষয়ে বাস্তবে থাকতে সাহায্য করেছে। আমার শাশুড়ি মা প্রথম যেদিন আমায় দেখতে এলেন বললেন, ও তো আমাদের মেয়ের মতন, বড় সুন্দর মুখখানা। আমি ভাবলাম ঘরই শুধু নতুন হবে, মানুষ হয়তো একই রকম থাকবে। আমার শ্বশুরমশাই সে তুলনায় রাশভারী। তিনি চুপচাপ আমাকে পর্যবেক্ষণ করে গোটা সময়টা কাটালেন। আমি মনে মনে একটু ভয় পেলেও মুখে তা প্রকাশ করলাম না। আমার স্বামী নামী কোম্পানিতে বড় মাইনে চাকুরে। আমাকে দেখতে এসেও তার 3 থেকে 4 বার ফোন এলো। এত ব্যস্ততার মধ্যেও তিনি যে আমার প্রতি আগ্রহী সেটা তার মুখ বলে দিচ্ছিল। আমি যে সুন্দরী সেটা আমি এ যাবৎ লোকমুখে শুনে এসেছি। আমার আয়নাও মাঝে মাঝে আমাকে সে কথা বলার চেষ্টা করত, কিন্তু আমি তাকে মুখ ঝামটা দিতাম। বলতাম, সামান্য আয়না, তোর এত সাহস কি করে হয়? সুন্দরে তুই কি জানিস? ক্লিওপেট্রা, হেলেনের নাম শুনেছিস কোনোদিন? আয়না বেচারি আর কথা না বলে চুপ করে যেত। সৌন্দর্য কি শুধু বাইরের? ভেতরেরটা যদি চাপা পড়ে যায়? সেই ভয়ে আমি নিজেকে গোপন করতে শুরু করলাম। একটা মোটা ফ্রেমের চশমা নিয়েছিলাম ক্লাস 12-এ উঠতে। সেটা যে কত কাজে আসতো সে তোমাদের কি বলবো। কলেজের দিনগুলোতে একটু অবিন্যস্ত হয়েই কলেজে যেতাম। আমি কোনোদিন চাইতাম না কোনো পুরুষ আমার রূপ দেখে আমার প্রতি মোহিত হোক। হয়তো ইতিমধ্যে আপনারা আমাকে উন্নাসিক ভাবছেন এই মেয়েটার অহংকারে মাটিতে পা পড়ে না। কিন্তু না, আমি অহংকারী তো মোটেই নই। আপনারা এটাকে আমার অসামাজিক থাকার কৌশল হিসেবে ধরতে পারেন বইকি। বিয়ের পর স্বামীর আগ্রহে যে ভাটা পড়বে না, ততটা রূপ লাবণ্য যে ঈশ্বর আমাকে দিয়েছেন সেই বিষয়ে আমার পিতৃদেব নিশ্চিন্ত ছিলেন। তাই তিনি বেশি না ভেবে পদ্মুতকে আমার পাত্র হিসেবে বাছলেন। আমি সত্যি বলতে ভাবছিলাম আমার স্কুলের কথা। তাই যখন শুনলাম পদ্মুতের বাড়ি থেকে স্কুলের দূরত্ব মোটে 5 কিলোমিটার, তখন আমিও নিমরাজি থাকতে পারলাম না। বিয়ের ঠিক পরের দিন বেশ যত্নার্তি হলো নতুন বউয়ের। অনেক সুখ্যাতি, অনেক উপহার নিয়ে দিনটা বেশ ভালোই কাটছিল। বাড়িতে নিজের ঘর, ঝুল বারান্দার নরম রোদ, মায়ের হাতে মাখা ভাত, সব ভুলে নতুন আশ্রয়ে পথ চলার অঙ্গীকার করেছিলাম সেদিন।
কিন্তু বউ ভাত পেরোতেই সেদিনের সুখস্মৃতি কঙ্কালসার হয়ে আসল রূপ আমার চোখের সামনে ফুটে উঠল। বৌমা, ছেলের জন্য একটু গরম চা করে দিতে পারো তো? ও মা, আজ তো প্রথম দিন, নতুন বউ রান্না করুক, দেখি সে কেমন রাঁধে। বাড়ির মহিলা মহল সেদিন ব্যস্ত হলো আমাকে রান্নাঘরের দিকে ঠেলে দিতে। রান্না করতে আমার কোনো আপত্তি ছিল না। বাড়িতে মা অসুস্থ হলে রান্নার ভার আমি নিজের কাঁধে তুলে নিয়েছি বেশ কয়েকবার। রান্না পুরুষ মহিলা নির্বিশেষে যে সবার শেখা উচিত, সেটা আমার প্রাথমিক ধারণাগুলোর মধ্যে অন্যতম। কিন্তু সেদিনের কথাগুলোতে অনুরোধের থেকে আদেশ বেশি থাকায় আমি একটু বেঁকে বসেছিলাম হয়তো। মুখ গোমড়া করে নিজের স্বামীর মুখাপেক্ষী হয়েছিলাম। কিন্তু কোণে দেখতে এসে তার যে আগ্রহ আমার উপর ছিল, তার কিয়দংশ আমি সেদিন আর দেখতে পেলাম না তার মুখে, বরং একটা বিরক্তিবোধ তার সর্বাঙ্গে। মা যখন বলছে তখন একবার রান্নাঘরে গেলে ক্ষতি কি? সে মুখ নামিয়ে ব্যস্তভাবে বলেছিল সেদিন। আমি বুঝেছিলাম তারও সম্মতি রয়েছে এই ব্যাপারে। রান্নাঘরে গেলে ক্ষতি কিছুই ছিল না, কিন্তু একটা পরাজয় ছিল। কিন্তু প্রতিপক্ষ যখন অনেক এবং নিজের দলের আসল ঘুঁটি যখন ধসে গেছে, তখন মাঝে মাঝে পরাজয় স্বীকার করতে হয়। আমাকেও তাই করতে হয়েছিল। সেই শুরু হলো আমার রান্নাঘর যাত্রা। তারপর বহুদিন এমন হয়েছে, অসুস্থতার মধ্যেও আমাকে রান্নাঘরে যেতে হয়েছে। বমি করতে করতে কোমরে অসহ্য যন্ত্রণা নিয়ে আমি 5 পদ রান্না করেছি সকলের জন্য, কিন্তু ন্যূনতম সাহায্য আমি পাইনি কারো থেকে। অসুস্থ হলে ডাক্তার দেখানো তো দূরে থাক, সেই অসুস্থতা নিয়ে কটাক্ষ অবধি শুনতে হয়েছে আমাকে। স্কুলে যাওয়ার পথে উল্টোপাল্টা খাবে তো এই রকম হবেই। কথাগুলো এখনো মনে এসে বাজে মাঝে মাঝে। তবে শুধু অভিযোগ জানানো আমার ইচ্ছে নয়, আসল সত্যি পরিবেশন করা আমার ইচ্ছে। চাকরি নিয়েও হাজার কটাক্ষ আমাকে শুনতে হয়েছে শাশুড়ি মার কাছ থেকে। হয়তো তাদের সময় সে সুযোগ ছিল না, তারা বাড়ি থেকে বের হননি। কিন্তু যদি আমাদের সুযোগ থাকে তাহলে আমরা বের হব না কেন? তবে এই ব্যাপারে আমার স্বামীর মুখে কোনোদিন কোনো কথা শুনিনি। হয়তো সে তার লিবারাল মুখভঙ্গি যাতে বউয়ের সামনে ধরে রাখতে পারে সেই জন্য কিছু বলেনি। নাকি পুরুষ সমাজ আর্থিক বিষয়ে নারীদের স্বাধীনতা দিতে চায়? বিষয়টা আমার সঙ্গে যা ঘটেছে বাকিদের সঙ্গে তা নাও ঘটতে পারে, তাই এই বিষয়ে মন্তব্য করা আমার সাজে না। অপমান কটাক্ষ নিয়ে আমিও ওই বাড়িতে পড়ে থেকেছি। ইচ্ছে হয়েছে নিজের বাড়িতে ফিরে যাওয়ার, কিন্তু পারিনি। একটা ভয়, একটা অসহায়তা আমাকে পেয়ে বসেছে। তবে একটা বিষয় আমি ততদিনে বুঝেছি, একজন নারীর একটা নিজস্ব ঘরের ভীষণ প্রয়োজন। তাই অর্থ জমানো শুরু করি বিয়ে হওয়ার 2 বছর পর থেকে। এই যুগে এসে নিজের ফ্ল্যাট বা বাড়ি কেনা সহজ নয়, সময় লাগে। আর তার মাঝে যদি আসে সন্তান, সমস্ত পরিকল্পনার মাঝে একটা জ্যোতিচিহ্নের মতো দাঁড়ায় সে। একটা ছেলে বা মেয়েকে তার বাবার থেকে আলাদা করব, এটা যে মহাপাপ। এই ভাবনা মনে আসতে বাধ্য, আমারও এসেছিল। তাই নতুন বাড়ির চিন্তা মন থেকে কিছুদিনের জন্য হলেও দূর করেছিলাম। আমাদের নিহারিকা ভূমিষ্ঠ হয়েছিল বিয়ে 3 বছরের মাথায়। তারপর আবার সেই এক জীবন, কিন্তু এবার লড়াই অন্য পথ নিল। আমাদের নিহারিকার পায়ের তালু সমতল, তাই ও অন্যদের মতন দাঁড়াতে পারছিল না স্বাভাবিকভাবে। এই খবর জানাজানি হতেই সব দোষ এসে পড়লো আমার উপর। আমি নির্বাক থাকতাম, শুধু মাঝে মাঝে স্বামীর দিকে তাকাতাম। সে কিছু বলতো না দেখে আরও বিমর্ষতা গ্রাস করছিল আমাকে। মেয়ে চিকিৎসার জন্য ডাক্তারবাবুদের কাছে হন্যে হয়ে ফিরছি আমি। শহরের নামকরা সব ফিজিওথেরাপিস্টের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। তারা ক্ষীণ আশা দিলেন বটে, তবে আশঙ্কা রয়েই গেল। আর ছোট মেয়েটা আকাশ দেখার বয়সে ডাক্তারবাবুর ঘরে 4 দেওয়ালে বন্দি হয়ে গেল। মাঝে মাঝে ভাবতাম, কিসের পাপে মেয়েটার সাথে এমন হলো। এই সব কারণে মনটা ভীষণ বিষিয়ে গেছিল। বাড়িতে কথা উঠলে আমি আর চুপ করে থাকতাম না, আমিও শুনিয়ে দিতাম 2-1 কথা। এতে আমি সবার বিরাগভাজন হতাম বটে, কিন্তু মনের মধ্যে অদ্ভুত একটা আনন্দ বিরাজ করত কিছুক্ষণের জন্য। একদিন হঠাৎ আমার স্বামী মুখ কালো করে আমার সামনে এসে দাঁড়ালো। চাকরিতে তার সমস্যা হয়েছে, কোম্পানিতে লে অফ, তাতে তার চাকরি যাওয়ার সম্ভাবনা প্রবল। এই প্রথম সে আমার কাছে নিচু হলো। এই প্রথমবার তার দুর্বলতা প্রকাশ্যে এলো। পুরুষ সিংহ মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়েছিল দেখে
আমার করুণা হচ্ছিল, কিন্তু কেন জানি তাকে ভরসা জুগিয়েছিলাম সেদিন। বলেছিলাম, আমার চাকরিটা তো রয়েছে, সব ঠিক হয়ে যাবে। চাকরি তার গেল সেবারে লে অফে। তখন কিছুদিন এই পরিবার আমার অর্থে চলেছে। নিজে সেই নিয়ে গর্ব করছি না। সেই সময় আমার শাশুড়ি মা কেন জানি আমাকে এড়িয়ে চলতেন। হয়তো অর্থ এবং ক্ষমতার প্রভাবে মানুষের মনোভাব বদলে যায়। তবে তিনি যে তার ছেলে চাকরি চলে যাওয়ার পিছনে আমার হাত দেখতে পাননি, সেটা আমার 7 জন্মের ভাগ্য। চাকরি যেতেই আমার স্বামী নিজের মধ্যে গুটিয়ে গেল। একটা ঘরে সারাদিন ফোন নিয়ে সে বসে থাকতো। বাজার করা, বাইরের কাজ, সেগুলো আমাকেই করতে হতো। আমি তাকে জোর করে কয়েকটা কোম্পানিতে সিভি পাঠাতে বললাম। আমার অর্থে সংসার চলছে বলে সে হয়তো নিজেকে দুষত, মনে মনে নিজেকে শাস্তি দিত, কিন্তু মুখে কিছু বলতো না। এইভাবে মাস 6 চলছিল। তারপর পদ্যুৎ একটা ছোটোখাটো কোম্পানিতে চাকরি পেল বটে, কিন্তু সেটা তার আগের চাকরির তুলনায় পদেও ভারে নস্যি ছিল। আমি মনে মনে তার জন্য দুঃখিত হয়েছিলাম বটে, কিন্তু আমার মেয়ে, স্কুল, সংসার সব সামলে তার পিছনে সময় দেওয়া আমার পক্ষে সম্ভবপর হচ্ছিল না। কিন্তু এই দূরত্বটা যে এত বড় সংবাদ বহন করে আনবে, সেটা আমি জীবনেও ভাবতে পারিনি। হয়তো আমার বাবা, যিনি আমার রূপ লাবণ্যের ব্যাপারে 100% নিশ্চিন্ত ছিলেন, তিনিও কখনো ভাবেননি। পদ্যুৎ বাড়িতে একদিন তার কলেজের সহপাঠিনীকে চায়ের নিমন্ত্রণে ডাকলো। সহপাঠিনী নীরা সুন্দরী, স্মার্ট, অবিবাহিতা। সে এসে আমার মেয়ে নিহারিকাকে নিয়ে আদর করলো, খেলা করলো বেশ কিছুক্ষণ। তারপর সে চলে যাওয়ার পর পদ্যুৎ আমাকে একা ঘরে ডেকে নিয়ে গেল। দেখো, যে কদিন আমার চাকরি ছিল না, নীরা আমার পাশে ভীষণভাবে ছিল। প্রত্যেক দিন আমার সাথে কথা হতো ফোনে। আর এখন আমার এমন অবস্থা হয়েছে, ওর সাথে কথা না বলে আমার দিন চলে না। আমি চুপ করে শুনছিলাম। এই পরিস্থিতিতে আমি কি করি বলো? তোমাকে সব সত্যি বললাম, তুমি যা ভালো বুঝবে তাই হবে। এই কথাটা সে বলার পর আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। মনে হলো ঘরে যেন দম বন্ধ লাগছে। আমি ছুটে বেরিয়ে এলাম ঘর ছেড়ে। মেয়েটা তখন মেঝের উপর বসেছিল, এদিক ওদিক দেখছিল সে। আমাকে দেখে সে মা বলে অস্পষ্টভাবে ডেকে উঠল। তাকে কোলে নিয়ে আমি ঘর ছেড়ে বের হয়ে এলাম। বাইরের আকাশটা সেদিন মেঘলা ছিল, মনে হচ্ছিল ঝড় আসবে। হয়তো আমার মনের খোঁজ নিচ্ছিল প্রকৃতি। সেদিন আমি কত পথ হেঁটেছিলাম মেয়েকে কোলে নিয়ে, আজ মনে পড়ে না। তারপর ব্যর্থ হৃদয়ে আবার ফিরেছিলাম এই বাড়িতে। কেন ফিরেছিলাম জানেন? নারী মন সহজে গৃহ ভাঙতে চায় না। সে ঝড়ে উড়ে যাওয়া ঘরে খড় বিছানোর চেষ্টা করে। আমারও তখন সেই দশা হয়েছিল। তখন খালি মনে হচ্ছিল হয়তো শুধু ফোনে কথা হয়েছে, আর কিছু নয়। তার পুরো কথা আমার শোনা উচিত ছিল। অনেক আশায় বুক বেঁধে আমি সেদিন ঘরে ফিরেছিলাম। কিন্তু পদ্যুৎ অটুট ছিল তার ধারণায়, সে ডিভোর্স চায়। আমি বাধ্য হয়ে খবরটা আমার মাকে দিলাম। মনে মনে কতটা ভেঙে পড়েছিলাম আজ ভাবলে অবাক হই। আমার বাবা সারা জীবন একটু কড়া ধাঁচের মানুষ। তিনি এসে বেশ জোরের সঙ্গে বিষয়টা উত্থাপন করলেন। এই প্রথমবার আমার শাশুড়ি মা আমাকে সমর্থন করলেন। আমি কিছুটা অবাকই হয়েছিলাম তার কথায়। কিন্তু কেন জানি না, ওয়েস্টার্ন পোশাক পরিহিতা আধুনিক নীরার তুলনায় আমি তার কাছে বেশি শ্রেয় হয়েছিলাম। আমার শ্বশুরমশাই কিছু বলার আগেই আমার শাশুড়ি মা সাপ সাপ আনতে শুরু করলেন নীরার উদ্দেশ্যে। ওই বাচাল মেয়েটাই যে তার ভোলে ভালা ছেলের মাথা খেয়েছে, এই অভিমত তিনি আমার বাবার কাছে ব্যক্ত করলেন। সেই সময় আমি শুধু হতাশ হয়েছিলাম নিজের প্রতি। ভাবছিলাম নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য আজ এতগুলো মানুষের দয়ার উপর চলতে হচ্ছে আমাকে। কিছুটা আমার বাবার প্রচ্ছন্ন হুমকিতে এবং তার মায়ের অমতে প্রদ্যুৎ পিছু হটল সে যাত্রায়। নীরা আমাদের জীবন থেকে চলে গেল বটে, কিন্তু সে বেঁচে থাকলো পদ্যুতের মনে। আমি লিখে দিতে পারি, পদ্যুৎ তার কথা সারা জীবন ভেবে এসেছে। তার স্বপ্নে, তার দিনলিপির প্রত্যেকটা পাতায় সে শুধু নীরার নাম লিখে গেছে। তবে নীরা মেয়েটা বেশ প্র্যাকটিক্যাল ছিল। সে যখনই বুঝলো এখানে ডাল গলবে না, সে বছরখানেকের মধ্যে বিয়ে করে ব্যাঙ্গালোরে চলে গিয়েছিল। শেষ জীবনে আমার শাশুড়ি মা আমার মেয়ের খুব কাছের হয়ে উঠেছিলেন। আমার থেকে একটা দূরত্ব তিনি সর্বদা বজায় রাখতেন, কিন্তু আমার মেয়ের প্রতি তার ভালোবাসা বেড়েছিল।
তার ডাক্তারের খোঁজ নেওয়া থেকে তার পড়াশোনার ব্যবস্থা অনেকটাই তিনি করেছিলেন। পদ্মুৎ কিন্তু সেই ঘটনার পরে একেবারে বদলে গেল। যেন বর্ষা দিয়ে সবাই মিলে তাকে পিষে দিয়েছে। সবার উপর তার একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল। আমার সাথে সে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছিল। খালি একা ঘরে বসে ফোন নিয়ে উদাসের মতন দেওয়ালের দিকে চেয়ে থাকতো। আমি ভাবতাম জিজ্ঞেস করি, নীরা কি এমন দিতে পারত যেটা আমি পারি না? কিন্তু আপনাদের মনে হয় বলিনি, আমি অতটা স্বার্থপর নই। তাই তাকে আর কোনোদিন এসব জিজ্ঞেস করে বিব্রত করিনি। শুধু মাঝে মাঝে মেয়ের কথা একটু ভাবতে বলতাম, তাকে নিয়ে একটু পড়তে বসতে বলতাম। সেটাও সে ঠিকঠাক করতো না। নিজের একটা জগৎ সে সৃষ্টি করেছিল নিজের মধ্যে, সেখানেই সে ডুবে থাকতো। এই ধরনের মানুষের সঙ্গে জীবন কাটানো সহজ নয়। যারা কাটিয়েছেন, যারা কাটাচ্ছেন তারাই জানেন। কিন্তু আমি কাটিয়েছি 22টা বছর। ভালোবাসাহীন ঘরে পড়ে থেকেছে শুধু মেয়েটাকে সঙ্গী করে। আমার মেয়ে 1 বছর হলো একটা প্রাইভেট অফিসে টেলিকলারের কাজ পেয়েছে। সে এখন অনেক বেশি স্বাবলম্বী। সে নিজের কাজ নিজে করতে পারে। ভালোবাসা ছাড়া তার বিশেষ কিছু প্রয়োজন হয় না। হ্যাঁ, আজ এত কথা বলছি কেন? আজ আমি ফ্ল্যাটের শেষ কিস্তিটা শোধ দিতে পেরেছি। সেখানে গিয়ে উঠব কিছুদিনের মধ্যে। পদ্মুতের তেমন কোনো হেলদোল নেই এই বিষয়ে। ও হয়তো খুশিই হবে আমরা চলে গেলে। পুরুষ মানুষ কি বিয়ের পর একা থাকতে চায়? চায় যখন বিয়েটা করে কেন সে? নাকি শরীরের তাড়নায় সে ভুলে যায় মনের ইচ্ছেগুলো? নাকি পদ্মুৎ সবার থেকে আলাদা? সে কি এখনো নীরার কথাই ভাবে? সে ভাবুক তার কথা। পুরুষ মানুষ কি ভাবলো সেই ধারণা নিয়ে আমাদের চলা সাজে না। আমি সঠিক নই, আমার জীবনবোধ সঠিক নয়। অনেকেই হয়তো বলবেন, যে বাঁধন ছিঁড়েই গেছে তাকে আবার জুড়ে রাখার চেষ্টা বৃথা। আমিও আজকাল তাই ভাবি। সেই দিন জোর করে না থাকলেও হতো। পদ্মুৎকে বাদ দিয়েও জীবন চলে যেত আমাদের। কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো আর বদলাতে পারি না। তবে বাকি জীবনটা আমার হাতে। আমি নষ্ট করতে রাজি নই সেটা। পদ্মুৎ থাক নিজের জগতে। সতীসাধ্যে সে যে এই মানুষটা সেবা করতে করতে আমি ক্লান্ত, সত্যি ভীষণ ক্লান্ত। তাই এটাই আমার শেষ সিদ্ধান্ত। জীবনের শেষ সময়টুকু আমি শুধু আমার মেয়ের জন্য বাঁচতে চাই। সেখানে অন্য কারোর জায়গা নেই, অন্য কারোর অস্তিত্ব নেই। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।